শুভ সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা আমিন। প্রিয় দর্শক, প্রকৃতি যেমন নানা রকম বৈচিত্র্যময়, আমাদের জীবনও কিন্তু তেমনই নানা রকম বৈচিত্র্যময়। আর এই বৈচিত্র্যময়তায় প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনের সুখ ও আনন্দময়। দর্শক, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে। আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, জানেন কি, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, অজানা তথ্য, ইতিহাসের এই দিনে এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও। দর্শক, শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ বেসামরিক বিমান দিবস, শনিবার 22 অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ, 7 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ, চৌঠা জমাদিউস সানি 1446 হিজরি হেমন্তকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা 5টা 11 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল 6টা 28 মিনিটে। সকালে শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশায় প্রকৃতিতে বেজে ওঠে শীতের আগমনী বার্তা। মাঠের পাকা সোনালি ধান, কৃষকের ধান ঘরে তোলার দৃশ্য কিংবা কৃষক কৃষাণীর আনন্দ সবই যেন শীতের রূপের অনুষঙ্গ। বৈচিত্র্য রূপের সাজে প্রকৃতিতে বিরাজ করে। শীতের শুরুর দিকে এক অনুভূতি আর শেষ দিকে এ যেন এক অন্য অনুভূতি। ভোরের আকাশে হালকা কুয়াশা, শিশিরে ভেজা মাঠ ঘাট, তারপর ক্রমেই ধরণী উত্তপ্ত হতে থাকে। সৌন্দর্য এবং বৈশিষ্ট্য লালিমায় বাংলার ঋতু বদলের সঙ্গে সঙ্গে বদলায় বাংলার প্রকৃতি ও জীবন। সকল ঋতুর সঙ্গে মানুষের হাসি কান্না যেন জড়িয়ে আছে। দর্শক, এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এ পর্যায়ের শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্টটি। কতই না বিচিত্র এই পৃথিবী, আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব, আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে। জীবনযাপন, আচার আচরণও তাদের নানান ধরনের। আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু। হ্যাঁ দর্শক, আজ আমরা জেনে নেব রেশম পোকা নিয়ে তেমনই কিছু তথ্য। রেশম পোকা আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত ইনসেক্টা শ্রেণীর লেপিটেরা বর্গের পতঙ্গ। এরা মানুষের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। রেশম পোকা তাদের লালা গ্রন্থি থেকে নিঃসৃত রস দিয়ে রেশম সুতা তৈরি করে, যা মানুষের ব্যবহারের জন্য অত্যন্ত মূল্যবান। এদের প্রধান খাদ্য তুঁত গাছের পাতা। সাদা তুঁত, কালো তুঁত এবং লাল তুঁত গাছের পাতা রেশম পোকার খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। তবে সাদা তুঁত গাছ রেশম পোকার সবচেয়ে পছন্দের। একবার তুঁত গাছ রোপণ করলে এটি 20 থেকে 25 বছর ধরে পাতা সরবরাহ করতে পারে। তুঁত গাছের চাষ পদ্ধতিও বিভিন্ন ধরনের। এগুলোকে ঝুপি, ঝাড় ও গাছ তুঁত নামে পরিচিত পদ্ধতিতে চাষ করা হয়। এগুলো পরিবেশ ও প্রয়োজন অনুযায়ী নির্ধারিত হয়। রেশম পোকার জীবন 4টি ধাপে বিভক্ত: ডিম, শুককীট, মুখকীট এবং পূর্ণাঙ্গ মথ। স্ত্রী মথ সাধারণত গাছের পাতার উপর 400 থেকে 500 ডিম পাড়ে। ডিম ফুটতে প্রায় 11 থেকে 12 দিন সময় লাগে এবং ডিম থেকে শুককীট বের হয়। এই শুককীট রেশম উৎপাদনের প্রধান উৎস। তুঁত পাতা খেয়ে এরা দ্রুত বড় হয় এবং মুখকীটে পরিণত হয়। মুখকীট তার শরীরের চারপাশে শক্ত গুটি তৈরি করে, যাকে কোকুন বলা হয়। এই গুটি থেকে রেশম সুতা সংগ্রহ করা হয়। কোকুন তৈরি করার জন্য মুখকীটের শরীরে একটি রেশম গ্রন্থি থাকে, যা থেকে এক ধরনের রস নিঃসৃত হয়।
এই রস বাতাসের সংস্পর্শে এসে শক্ত হয়ে যায় এবং দেহের চারপাশে আবরণ তৈরি করে। এই গুটি বা কোকুন রেশম চাষীদের জন্য একটি মূল্যবান সম্পদ। কোকুন সংগ্রহের পরে এগুলো উষ্ণ পানিতে সেদ্ধ করা হয়, যা সুতা ছাড়ানোর প্রক্রিয়াকে সহজ করে। একটি গুটি থেকে সাধারণত 300 থেকে 900 মিটার পর্যন্ত রেশম সুতা পাওয়া যায়। রেশম পোকার জন্য নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতা অপরিহার্য। সাধারণত 21 ডিগ্রি থেকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 90% আর্দ্রতা এদের জন্য আদর্শ। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, বগুড়া, পাবনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, রংপুর, দিনাজপুর ও সিলেটের উঁচু এলাকাগুলোতে রেশম পোকার চাষ প্রচলিত। এসব অঞ্চলের মাটি ও আবহাওয়া রেশম চাষের জন্য অত্যন্ত উপযোগী। বাংলাদেশের রেশম চাষ একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কার্যক্রম। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলে এটি একটি প্রধান আয়ের উৎস। অনেক পরিবার এই শিল্পের উপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে রেশম সুতা এবং এর তৈরি পণ্য উচ্চ মূল্যে বিক্রি হয়, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে। তবে এই শিল্পের উন্নয়ন এখনও বিভিন্ন সমস্যার মুখোমুখি। আবহাওয়ার হঠাৎ পরিবর্তন এবং পোকার রোগ রেশম চাষে বড় বাধা সৃষ্টি করে। উদাহরণস্বরূপ পেপলাইন বা গ্রাসারিসিসের মতো রোগ রেশম পোকার স্বাভাবিক জীবনচক্রে ব্যাঘাত ঘটায়। যথাযথ উদ্যোগ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রেশম চাষকে আরও উন্নত করা সম্ভব। উন্নত জাতের তুঁত গাছ ও রোগ প্রতিরোধী পোকা উৎপাদনে গবেষণা এই শিল্পকে টেকসই করতে পারে। রেশম পোকা কেবল একটি পতঙ্গ নয়, এটি মানুষের অর্থনীতি ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। বাংলাদেশের উর্বর মাটি ও অনুকূল আবহাওয়া রেশম চাষকে আরও লাভজনক করতে সহায়তা করে। সঠিক উদ্যোগ গ্রহণ করলে এটি বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টটিতে রেশম পোকা সম্পর্কে। আমাদের এবার আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার সেগমেন্টটি। দিনের শুরুটা যখন ডাইনিংয়ে, তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকম নাস্তায়। কেননা অনেকেরই মুখে অরুচি থাকে, আর তাই তো সব রকম নাস্তার প্রস্তুতি হওয়া যায় খুবই ভালো। তবেই না সারাটা দিন কাটবে খুব ঝকঝকে। ভোজনপ্রিয় সেই সব মানুষদের জন্য আমাদের আজকের সকালের নাস্তার রেসিপির এই আয়োজন। হ্যাঁ দর্শক, আজ আমরা শিখব কিভাবে খুব সহজে ডোনাট বানাতে হয়। এবারে জানিয়ে দিচ্ছি ডোনাট বানাতে কি কি উপকরণ লাগবে। উপকরণগুলো হলো 2 কাপ ময়দা, গরম দুধ 1 কাপ, ইস্ট 1 চা চামচ, চিনি পরিমাণ মতো, ঘি 1 চা চামচ, একটি ডিম, তেল পরিমাণ মতো এবং সামান্য পরিমাণ কোটিং সুগার। প্রিয় দর্শক, চলুন এবারে আমরা দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ।
প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটিতে ডোনাট তৈরির ভিডিও ক্লিপ। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। তবে বিরতির পর রয়েছে আরো অনেক আয়োজন। আমাদের এই আয়োজনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ২১শে টেলিভিশনের প্রভাতী আয়োজন ২১শে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবারে আয়োজনে রয়েছে অজানা তথ্য সেগমেন্টটি। প্রিয় দর্শক, আমাদের মাঝে মাঝে কিন্তু মনে হয় আমরা অনেক কিছুই জানি, আবার মাঝে মাঝে মনে হয় আমরা তেমন কিছুই জানি না। তবে আমাদের জানার যেমন শেষ নেই, তেমনই কিন্তু জানার আগ্রহেরও শেষ নেই। আর আমরা জানি বা কতটুকু, তবে আমরা আপনার শেখা অথবা জানার জন্য একটু তো সহযোগিতা করতেই পারি, কি তাই না? হ্যাঁ দর্শক, আমাদের জানা ও অজানা তথ্য নিয়ে আজকের বিশেষ এই আয়োজন অজানা তথ্য। আজকে আমরা জানব বৈদ্যুতিক মোটর সম্পর্কে। বৈদ্যুতিক মোটর বা ইলেকট্রিক মোটর আধুনিক প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার। এটি এমন একটি যন্ত্র যা বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সব ক্ষেত্রেই বৈদ্যুতিক মোটরের ব্যবহার দেখা যায়। বৈদ্যুতিক মোটর ছাড়া আধুনিক শিল্প, গৃহস্থালির সরঞ্জাম, পরিবহন এবং বিভিন্ন ধরনের যন্ত্রপাতি কল্পনা করা কঠিন। বৈদ্যুতিক মোটরের কার্যপ্রক্রিয়া ফারাডের তড়িৎ চৌম্বকীয় আবেশের তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি। এটি একটি স্থির চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ প্রবাহের সংমিশ্রণে কাজ করে। যখন কোনো পরিবাহী কুণ্ডলীতে বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন এটি একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করে। এই চৌম্বক ক্ষেত্র এবং স্থির চুম্বকের পারস্পরিক ক্রিয়া একটি বল তৈরি করে, যা মোটরের ঘূর্ণনশীল অংশ বা মোটরকে ঘুরতে বাধ্য করে। এই ঘূর্ণনের মাধ্যমে যান্ত্রিক শক্তি উৎপন্ন হয়, যা বিভিন্ন যন্ত্রপাতি চালাতে ব্যবহার করা হয়। বৈদ্যুতিক মোটরের ইতিহাস বেশ পুরনো। 1821 সালে মাইকেল ফারাডে প্রথমবারের মতো একটি সহজ তড়িৎ চৌম্বকীয় মোটরের নকশা তৈরি করেন। এটি ছিল আধুনিক বৈদ্যুতিক মোটরের প্রাথমিক রূপ। 1834 সালে মরিটোস জ্যাকোবি প্রথম কার্যকরী বৈদ্যুতিক মোটর তৈরি করেন। এর পরের বছরগুলোতে বৈদ্যুতিক মোটরের নকশায় ব্যাপক পরিবর্তন ও উন্নতি সাধিত হয়। 1888 সালে নিকোলা টেসলা তড়িৎ চৌম্বকীয় আবেশের তত্ত্ব ব্যবহার করে এসি মোটরের নকশা করেন, যা বৈদ্যুতিক মোটর প্রযুক্তির ক্ষেত্রে একটি যুগান্তকারী আবিষ্কার। বৈদ্যুতিক মোটর প্রধানত দুই প্রকারের হয়, ডিসি মোটর এবং অপরটি এসি মোটর। ডিসি মোটর সরাসরি তড়িৎ প্রবাহে কাজ করে, যেখানে এসি মোটর পর্যায়ক্রমিক তড়িৎ প্রবাহ ব্যবহার করে। ডিসি মোটর সাধারণত গতি এবং দিক নিয়ন্ত্রণে বেশি সুবিধাজনক। এটি ব্যাটারি চালিত যন্ত্রপাতি, বৈদ্যুতিক যানবাহন এবং ছোট ইলেকট্রনিক ডিভাইসগুলোকে ব্যবহৃত হয়। অন্যদিকে এসি মোটর বৃহৎ শিল্প যন্ত্রপাতি, ফ্যান এবং কম্প্রেসারে ব্যবহৃত হয়, কারণ এটি উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন এবং দীর্ঘস্থায়ী। এসি মোটর আবার দুটি প্রধান ভাগে বিভক্ত, সিঙ্কোনাস মোটর এবং ইন্ডাকশন মোটর। সিঙ্কোনাস মোটর নির্দিষ্ট গতি বজায় রেখে কাজ করে এবং সাধারণত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং বৃহৎ মেশিনে ব্যবহৃত হয়। ইন্ডাকশন মোটর, যা অ্যাসিঙ্ক্রোনাস মোটর নামেও পরিচিত, বেশি প্রচলিত। এটি স্বয়ংক্রিয়ভাবে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে এবং কম রক্ষণাবেক্ষণে দীর্ঘ সময় ধরে কার্যকর থাকে। বৈদ্যুতিক মোটরের ব্যবহার প্রায় সর্বত্র বিস্তৃত। শিল্পক্ষেত্রে এটি বিভিন্ন ধরনের মেশিন চালানোর জন্য অপরিহার্য, যেমন ল্যাথ মেশিন, মিলিং মেশিন, ক্রেন এবং পরিবাহক বেল্টে বৈদ্যুতিক মোটরের ব্যবহার অতি সাধারণ। গৃহস্থালির ক্ষেত্রে ফ্যান, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মিক্সার এবং এয়ার কন্ডিশনারে বৈদ্যুতিক মোটরের ব্যবহার অপরিহার্য। পরিবহন ব্যবস্থায় বৈদ্যুতিক মোটরের প্রভাব বিশেষভাবে লক্ষণীয়। বৈদ্যুতিক ট্রেন, ইলেকট্রিক গাড়ি এবং বাসে মোটরের ব্যবহারে পরিবহন খাত আরও উন্নত এবং পরিবেশ বান্ধব হয়ে উঠেছে। বর্তমানে পরিবেশ দূষণ এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানোর জন্য বৈদ্যুতিক মোটরের ব্যবহার আরও বাড়ছে। বৈদ্যুতিক মোটরের উচ্চ কার্যক্ষমতা এবং কম শক্তি অপচয় বৈশ্বিক উষ্ণায়ন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদাহরণস্বরূপ, বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, কারণ এটি জ্বালানি সাশ্রয়ী এবং দূষণমুক্ত।
উন্মুক্ত। বৈদ্যুতিক মোটরের সুবিধার পাশাপাশি এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। উচ্চ মূল্য এবং বিদ্যুৎ সরবরাহ নির্ভরশীলতা মোটরের প্রধান সমস্যা। তাছাড়া অধিক শক্তিশালী মোটর অধিক বিদ্যুৎ খরচ করে, যা আর্থিক ও পরিবেশগত দিক থেকে চ্যালেঞ্জ সৃষ্টি করে। তবে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে। উদাহরণস্বরূপ, উন্নত ব্যাটারি প্রযুক্তি এবং পুনর্বিকরণযোগ্য শক্তির ব্যবহার বৈদ্যুতিক মোটরকে আরও কার্যকর করে তুলছে। বৈদ্যুতিক মোটর আধুনিক সভ্যতার একটি অপরিহার্য অংশ। এটি শিল্প, গৃহস্থালী এবং পরিবহনে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। প্রযুক্তির উন্নতির সাথে সাথে বৈদ্যুতিক মোটরের কার্যক্ষমতা এবং ব্যবহারযোগ্যতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এটি শুধু আমাদের জীবনকে সহজতর করছে না, বরং পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বৈদ্যুতিক মোটরের উন্নত প্রযুক্তি এবং সঠিক ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতে একটি টেকসই ও পরিবেশ বান্ধব পৃথিবী গড়ে তোলা সম্ভব। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটিতে বৈদ্যুতিক মোটরের ব্যবহারের কার্যকারিতা। দর্শক, 21 সকালে এই পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, কেননা বিরতির পর ফিরছি ইতিহাসের এই দিনে ও প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে। আমাদের 21 সকালের এই আয়োজনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21 টেলিভিশনের প্রভাতী আয়োজন 21 সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবারের আয়োজনে রয়েছে ইতিহাসের এই দিনে সেগমেন্টটি। ইতিহাস হচ্ছে সময়ের প্রতিচ্ছবি, আর এই সময়ের বাকি ঘটে যাওয়া ভাঙা গড়া উত্থান পতন সম্পর্কে আমরা ইতিহাস থেকেই জানতে পারি। ইতিহাসে সংঘটিত অসংখ্য ঘটনাবলীর মধ্য থেকে উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে আমাদের আয়োজন ইতিহাসের এই দিনে। আজ 7 ডিসেম্বর আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস পালিত হচ্ছে। এই দিনটি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের গুরুত্ব এবং এ খাতের উন্নয়ন ও সুরক্ষায় জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা ICAO এর ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পালিত হয়। আধুনিক বিশ্বে যোগাযোগ, বাণিজ্য এবং সাংস্কৃতিক সংযোগের ক্ষেত্রে বিমান চলাচলের ভূমিকা অপরিসীম। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবসের সূচনা হয় 1994 সালে। সে বছর ICAO-র প্রতিষ্ঠার 50তম বার্ষিকী উপলক্ষে এই দিবসটি উদযাপন শুরু হয়। পরে 1996 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিবসটিকে আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃতি দেয়। দিবসটির মূল লক্ষ্য ছিল বিশ্বের মানুষের কাছে ICAO-র ভূমিকা তুলে ধরা এবং বেসামরিক বিমান চলাচল খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা। বিমান চলাচল আধুনিক বিশ্বে এক নতুন যুগের সূচনা করেছে। এটি দূরত্ব কমিয়েছে এবং যোগাযোগকে সহজতর করেছে। বাণিজ্যের প্রসারে বিমান পরিবহন একটি মূল ভূমিকা পালন করে, কারণ এটি পণ্য পরিবহনের সবচেয়ে দ্রুত ও নির্ভরযোগ্য মাধ্যম। একই সঙ্গে বিমান পরিবহন পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, যা অনেক দেশের অর্থনীতির প্রধান ভিত্তি। ICAO-র কার্যক্রম বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা, দক্ষতা এবং পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করার দিকে কেন্দ্রীভূত। সংস্থাটি বিভিন্ন দেশকে প্রযুক্তিগত সহায়তা, নীতি নির্ধারণ এবং মান প্রণয়নে সহায়তা করে। এছাড়া এটি বিমান চলাচলের পরিবেশগত প্রভাব কমাতে কাজ করে, যা বর্তমানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কার্বন নির্গমন হ্রাস এবং টেকসই জ্বালানি ব্যবহারে ICAO-এর প্রচেষ্টা উল্লেখযোগ্য। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবসটি শুধু বিমান চলাচল শিল্পের অর্জন উদযাপনের জন্য নয়, বরং এই খাতে বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে বিমান চলাচল খাতকে বৈশ্বিক উষ্ণায়ন, নিরাপত্তা এবং সাইবার নিরাপত্তার মতো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। এছাড়া কোভিড-19 মহামারীর সময় এই খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা এই শিল্পে টেকসই উন্নয়নের গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে। এই দিবসটি পালনের মাধ্যমে বিমান চলাচলের ভূমিকাকে আরও বেশি গুরুত্ব দেওয়া হয় এবং
এই শিল্পের প্রতি আন্তর্জাতিক সংহতির প্রতিফলন ঘটে। বিভিন্ন দেশ এই দিনটিতে সেমিনার, কর্মশালা এবং প্রদর্শনীর আয়োজন করে, যেখানে বেসামরিক বিমান চলাচলের বর্তমান অবস্থা, প্রযুক্তিগত অগ্রগতি এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস আমাদের মনে করিয়ে দেয় যে বিমান চলাচল শুধুমাত্র একটি পরিবহন ব্যবস্থা নয়, এটি এক বিশ্বকে অন্য বিশ্বের সঙ্গে যুক্ত করার একটি অন্যতম মাধ্যম। এটি শুধু বাণিজ্য বা পর্যটনের প্রসার ঘটায় না, বরং মানব সভ্যতার অগ্রযাত্রায় একটি বিশাল অবদান রাখে। দিনটি পালনের মাধ্যমে আমরা বুঝতে পারি টেকসই এবং নিরাপদ বিমান চলাচল নিশ্চিত করা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে বৈশ্বিক সহযোগিতা এবং অংশীদারিত্বের মাধ্যমে আমরা আরও নিরাপদ, টেকসই এবং কার্যকর বিমান চলাচল ব্যবস্থা তৈরি করতে পারি। এটি শুধু বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্র নয়, বরং এটি উন্নত এবং সংযুক্ত বিশ্বের স্বপ্ন পূরণেও সহায়ক। প্রিয় দর্শক, 21শে সকাল অনুষ্ঠান আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা কিন্তু চাইলেই আপনাদের সব গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাতে পারেন। আর সেই সব মতামত জানানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায়। প্রযোজক 21শে সকাল, 21শে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। ফোন 880255014316 থেকে 25 নম্বর। ইমেইল সকাল@21e-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/@etv-21 সকাল এই ইউটিউব চ্যানেলে। আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায়। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, আর প্রতিটা দিনই নতুন নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছি আপনাদের কাছে। আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চোখ রাখুন 21শে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে। আবারও সবাইকে শুভ সকাল জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।